নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের এই চ্যানেলে। এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে আমরা দেবতা শ্রী গণেশের মতো জ্ঞান অর্জন করতে পারি। এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বহুকাল আগের কথা, আর্যাবর্তের এক সমৃদ্ধ গ্রামে সৌনক নামে এক অত্যন্ত মেধাবী কিন্তু অধৈর্য তরুণ বাস করত। তার জ্ঞানের প্রতি ছিল অসীম তৃষ্ণা। সে চাইত জগতের শ্রেষ্ঠ জ্ঞানী হতে, কিন্তু তার সমস্যা ছিল সে কোনো কিছুরই গভীরে যেতে পারত না। দ্রুত সাফল্য লাভের আশায় সে এক গুরু থেকে অন্য গুরুর কাছে ঘুরে বেড়াত, কিন্তু কোথাও তার মনঃসংযোগ হতো না। একদিন গ্রামের মন্দিরে গণেশ পূজা দেখে তার মনে হলো, সিদ্ধিদাতা গণেশই তো জ্ঞান ও বুদ্ধির দেবতা। তার মতো জ্ঞানী হতে পারলে জীবনের সকল বাধা অতিক্রম করা সম্ভব। এই ভেবে সে গণেশের মতো জ্ঞান লাভের জন্য কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নিল। প্রথম শিক্ষা: শ্রবণের শক্তি ও বিচক্ষণতা। সৌনক গভীর বনে প্রবেশ করে এক পঞ্চবটী বৃক্ষের নিচে ধ্যানে বসল। দিনের পর দিন কেটে গেল, কিন্তু তার চঞ্চল মন শান্ত হল না। একদিন এক বৃদ্ধ ঋষি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। সৌনকের উদ্দেশ্য জেনে তিনি মৃদু হেসে বললেন, বৎস, জ্ঞান কেবল চোখ বন্ধ করে ধ্যানেই আসে না। জ্ঞান অর্জনের জন্য প্রথমে কান দুটিকে ব্যবহার করতে হয়। ঋষি তাকে ভগবান গণেশের মূর্তির কথা ভাবতে বললেন। গণেশের কান দুটি হাতির মতো বিশাল, যা ইঙ্গিত দেয় যে একজন জ্ঞান পিপাসু ব্যক্তিকে সর্বদা মনোযোগী শ্রোতা হতে হবে। তিনি আরও বলেন, গণেশের ছোট মুখ আমাদের শেখায় কথা কম বলে শুনতে বেশি হয়। যারা বেশি শুনে তারাই পরিস্থিতিকে সঠিকভাবে বিচার করতে পারে। সৌনক ঋষির কথা মতো প্রকৃতিকে শুনতে শুরু করল। পাখির কলরব, পাতার মর্মধ্বনি, নদীর স্রোত। ধীরে ধীরে তার মন শান্ত হলো এবং সে বুঝতে পারল জ্ঞান আমাদের চারপাশে ছড়িয়ে আছে, শুধু কান পেতে শোনার অপেক্ষা। দ্বিতীয় শিক্ষা: বিনয় ও অহংকারের নিয়ন্ত্রণ। জ্ঞানার্জনের পথে সৌনকের মনে ধীরে ধীরে অহংকার জন্ম নিল। সে ভাবতে শুরু করল যে সে গ্রামের অন্য সবার চেয়ে বেশি জানে। একদিন একদল তীর্থযাত্রী পথ হারিয়ে তার আশ্রমে এসে উপস্থিত হলো। সৌনক তাদের সাহায্য করার পরিবর্তে নিজের জ্ঞানের বড়াই করতে লাগলো। সেই রাতে স্বপ্নে সে দেখল বিশাল দেহী গণেশ তার ক্ষুদ্র বাহন ইঁদুরের ওপর বসে আছেন। গণেশ তাকে বললেন, সৌনক, আমার এই ইঁদুর হলো মানুষের চঞ্চল মন ও অহংকারের প্রতীক। আমি এর ওপর বসে তাকে নিয়ন্ত্রণ করি। জ্ঞান তখনই সার্থক হয় যখন তা বিনয়ের সাথে যুক্ত থাকে। অহংকার জ্ঞানকে ঢেকে দেয়, ঠিক যেমন মেঘ সূর্যকে আড়াল করে। ঘুম থেকে উঠে সৌনক নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল প্রকৃত জ্ঞানী ব্যক্তি সর্বদা বিনয়ী হন এবং নিজের জ্ঞান অন্যের কল্যাণে ব্যবহার করেন। তৃতীয় শিক্ষা: প্রজ্ঞা ও দূরদৃষ্টি। সৌনকের জ্ঞানচর্চার কথা রাজার কানে পৌঁছল। রাজা তাকে রাজ্যের সবচেয়ে জটিল একটি সমস্যার সমাধান করতে বললেন। রাজ্যের প্রধান নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাওয়ায় পার্শ্ববর্তী গ্রামগুলোতে খরা দেখা দিয়েছিল। অনেক পণ্ডিত এর সমাধান করতে ব্যর্থ হয়েছিলেন। সৌনক কায়িক পরিশ্রমের কথা না ভেবে সমস্যাটির মূল কারণ অনুসন্ধানে মন দিল। সে স্মরণ করল গণেশ ও কার্তিকের ত্রিভুবন পরিক্রমার কাহিনী। কার্তিক যখন শারীরিক শক্তি দিয়ে ত্রিভুবন ঘুরতে গিয়েছিলেন, গণেশ তখন তার জ্ঞান ও বুদ্ধি প্রয়োগ করে পিতামাতাকেই জগৎ ভেবে প্রদক্ষিণ করেছিলেন। এই গল্প থেকে প্রেরণা নিয়ে সৌনক নদীর পুরনো গতিপথের মানচিত্র ও ভৌগোলিক গঠন নিয়ে গবেষণা শুরু করল। সে আবিষ্কার করল যে একটি বড় পাথর নদীর স্বাভাবিক প্রবাহকে বাধা দিচ্ছে। সে গ্রামবাসীদের একত্রিত করে সেই পাথর সরানোর ব্যবস্থা করল এবং একটি ছোট খাল খনন করে জনের ধারাকে পুরনো পথে ফিরিয়ে আনল। তার এই বুদ্ধিমত্তার প্রয়োগে রাজ্যের বিশাল একটি সমস্যার সমাধান হল। রাজা খুশি হয়ে তাকে প্রজ্ঞাবান উপাধিতে ভূষিত করলেন। চতুর্থ শিক্ষা: কর্তব্যনিষ্ঠা ও ত্যাগের মহিমা। খ্যাতি লাভের পর সৌনকের কাছে বিভিন্ন রাজ্যের লোভনীয় চাকরির প্রস্তাব আসতে লাগলো। সে দ্বিধায় পড়ল, নিজের গ্রাম ও পরিবার ছেড়ে বড় রাজ্যে যাবে নাকি এখানেই থাকবে। তখন তার মনে পড়ল ভগবান গণেশের আত্মত্যাগের কথা। মাতার আদেশ পালন করতে গিয়ে তিনি পিতা শিবের ক্রোধের সম্মুখীন হয়েছিলেন এবং নিজের মস্তক হারিয়েছিলেন। এই পৌরাণিক কাহিনী তাকে শেখালো যে কর্তব্যের পথ কখনো কখনো কঠিন হতে পারে,
কিন্তু সেই পথই সম্মানের। বেদব্যাস যখন মহাভারত রচনার জন্য একজন লেখকের সন্ধান করছিলেন, তখন গণেশ সেই গুরুদায়িত্ব নিতে রাজি হয়েছিলেন, কিন্তু শর্ত দিয়েছিলেন যে লেখা থামানো যাবে না। এর জন্য তিনি নিজের একটি দাঁত ভেঙে কলম তৈরি করেছিলেন। শৌনক বুঝতে পারল তার প্রথম কর্তব্য তার নিজের গ্রাম ও তার মানুষের প্রতি। সে ঠিক করল বাইরে থেকে পাওয়া জ্ঞান দিয়ে সে নিজের জন্মভূমিকেই আলোকিত করবে। উপসংহার: জ্ঞানের প্রকৃত স্বরূপ। বছরের পর বছর কেটে গেল। শৌনক আর গ্রামের সাধারণ তরুণ রইল না। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে পরামর্শ ও জ্ঞান লাভের জন্য আসতে শুরু করল। সে সকলকে শেখাতো যে গণেশের মতো জ্ঞানী হওয়ার অর্থ কেবল পুঁথিগত বিদ্যায় পারদর্শী হওয়া নয়। প্রকৃত জ্ঞানী হওয়ার জন্য প্রয়োজন ১. শ্রবণ ও পর্যবেক্ষণ। গণেশের বড় কানের মতো চারপাশের জগৎকে মন দিয়ে শোনা ও দেখা। ২. বিনয়। ক্ষুদ্র ইঁদুরের উপর বসে থাকা গণেশের মতো নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখা। ৩. প্রজ্ঞা। কেবল শারীরিক শক্তির উপর নির্ভর না করে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করা। ৪. কর্তব্যপরায়ণতা। নিজের দায়িত্ব ও কর্তব্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। ৫. ত্যাগ। বৃহত্তর মঙ্গলের জন্য নিজের স্বার্থ ত্যাগ করার মানসিকতা তৈরি করা। শৌনক তার জীবনে এই নিয়মগুলি মেনে চলেছিলেন এবং গণেশের কৃপায় তিনি কেবল একজন জ্ঞানী ব্যক্তি হিসেবেই নন, একজন সিদ্ধ পুরুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, যিনি সকলের বাধা দূর করে সঠিক পথের দিশা দেখাতেন। তার জীবনী হয়ে উঠেছিল গণেশের জ্ঞানের একটি জীবন্ত উপাখ্যান।